প্রশ্ন নম্বর 11 বলা হয়েছে 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। অর্থাৎ 110টি আম যে দামে বিক্রি করেছে 120টি আম সেই দামে কিন্তু কিনেছে, তাহলে লাভের হার কত হবে। তাহলে আমাদের সমাধানে কি হবে, প্রথমে আমরা লিখব যে ধরা যাক 110টি আমের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 120টি আমের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো একটি আমের ক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে আমরা বলতে পারবো একটি আমের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু x বাই 120 টাকা, এবং বলতে পারবো আমরা একটি আমের বিক্রয় মূল্য কত হবে। 110টি আমের বিক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে একটি আমের বিক্রয় মূল্য হবে x বাই 110 টাকা। তাহলে সুতরাং লাভ হয়েছে, সুতরাং লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য হচ্ছে x বাই 110 আর ক্রয় মূল্য হচ্ছে x বাই 120 টাকা। ঠিক আছে, এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব x ডিভাইডেড বাই 1320 টাকা। এটা তোমরা করবে। সুতরাং লাভের হার, তাহলে এই যে লাভ হয়েছে এই লাভটা কার উপরে হবে, ক্রয় মূল্যের উপর হবে। তাহলে এই যে লাভটা আমরা বের করছি একটিতে লাভ, ঠিক আছে, একটি আমে লাভ ডিভাইডেড বাই একটি আমের ক্রয় মূল্য। ঠিক আছে, সবটা ক্রয় মূল্যের উপরে হবে ইন্টু 100%। পরিষ্কার হিসাব। তাহলে একটি আমে লাভ কত হয়েছে, একটি আমে লাভ হয়েছে আমাদের x বাই 1320 টাকা, আর একটি আমের ক্রয় মূল্য কত হচ্ছে x বাই 120 টাকা ইন্টু 100%। তাহলে কত হয়ে যাচ্ছে x বাই 1320 ইন্টু 120 বাই x ইন্টু 100%। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করে দেখব, x কেটে যাচ্ছে, ক্যালকুলেশন করে দেখব। এইটা হয়ে যাবে 100 বাই 10, 100 বাই 11%, তাহলে 9 পূর্ণ 1/11%। তাহলে সুতরাং আমরা বলবো ওই ব্যক্তির লাভের হার হচ্ছে 9 পূর্ণ 1/11%। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। অর্থাৎ যদি সময় মতো ইলেকট্রিক বিল কেউ জমা দেয় তাহলে 20% ছাড় পাওয়া যায়। অর্থাৎ 100 টাকা যদি ইলেকট্রিক বিলের পরিমাণ হয় তাহলে সে কিন্তু 20 টাকা ছাড় পাবে। এক ব্যক্তি সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 364 টাকা ছাড় পেলেন। বলছে এক ব্যক্তি সময় মতো ইলেকট্রিকের বিল জমা দিয়ে 364 টাকা ছাড় পেলেন, তাহলে তার বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে আগে কি লিখবো, তাহলে 20 টাকা ছাড় পাওয়া গেলে একদম ঐকিক নিয়মে বিলের পরিমাণ হয় 100 টাকা। ঐকিক নিয়মে করব, সূত্র ব্যবহার করছি না আমরা, সোজাসুজি। 1 টাকা ছাড় পাওয়া গেলে বিলের পরিমাণ কত টাকা হবে, 100 বাই 20 টাকা। আর 364 টাকা ছাড় পাওয়া গেলে বিলের পরিমাণ কত হবে, এখানে হচ্ছে 5 ইন্টু 364 টাকা। ঠিক আছে, 5 ইন্টু 364, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1820 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখব সুতরাং
ইলেকট্রিক বিলের পরিমাণ ছিল 1820 টাকা। একদম ঐকিক নিয়মে করব, কোনো সোজাসুজি কোনো রকম জটিল কিছু নিয়মে করব না, সোজাসুজি নিয়মে আমরা করব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় নির্ণয় করো। সমতুল্য ছাড়, এই কথাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। সমতুল্য ছাড় মানে কি? প্রথম একটা জিনিস, একটা দাম লেখা রয়েছে মার্ক প্রাইস, সেখানে 20% ছাড় দিয়েছে। এইবার ছাড় দেওয়ার পর যে দামটা হয়েছে তার উপরে আবার 10% ছাড় দিয়েছে। মনে করো প্রথমে দোকানদার একটা শাড়ির ওপরে লিখে রাখলো দাম হচ্ছে এত টাকা, তারপর সে 20% ছাড় দিল। এবার ক্রেতা বলল যে না, আমাকে আরো ছাড় দিতে হবে, তবে আমি কিনবো। তাহলে তারপর আবার সে পরবর্তী ক্ষেত্রে আবার 10% ছাড় দিয়ে দিল। এবার কিন্তু তখন সে বিক্রি করলো। এবার 20% প্রথমে দিয়েছে, 10% পরে, অর্থাৎ দুবার দিয়েছে ছাড়। কিন্তু আমাদের সমতুল্য ছাড় মানে হচ্ছে একই ছাড় দেওয়া হবে একবারেই। তাহলে কত পার্সেন্ট দিলেই একবারে ওই টাকাটাই ছাড় হয়? ঠিক আছে, যত টাকা আমাদের দুবারের ফলে ছাড় হয়েছে সেটা একবারে যদি ছাড় হয় তাহলে সেটাকেই আমাদের বলা হবে সমতুল্য ছাড়। তাহলে আমরা উত্তর লিখব। তাহলে আমরা প্রথমে ধরা যাক, আমরা সব 100 ধরেই করি, অসুবিধা নেই। ধরা যাক প্রাথমিক ধার্য মূল্য = 100 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে 20% ছাড় দিলে ছাড় হয় 100 টাকার 20%, অর্থাৎ 100 × 20/100 টাকা, দ্যাট ইজ 20 টাকা। ঠিক আছে, সুতরাং 20% ছাড় দেওয়ার পর ধার্য মূল্য, এখনো কিন্তু সে বিক্রি করেনি, কত হলো? 20% ছাড় মানে 20 টাকা ছাড় দিয়েছে, তাহলে তার ধার্য মূল্য হয়ে গেল 80 টাকা। ঠিক আছে, এবার কিন্তু ক্রেতা ছাড়েনি, ক্রেতা বলেছে আরো আমাকে 10% ছাড় দিতে হবে। তাহলে এখন 80 টাকার উপরে 10% ছাড় = হচ্ছে 80 × 10/100 টাকা, তার মানে কত? 8 টাকা। ঠিক আছে, সুতরাং সর্বশেষ মূল্য হচ্ছে আমাদের কত হয়েছে? 80 - 8 টাকা, অর্থাৎ 72 টাকা। ঠিক আছে, তো সুতরাং সম্পূর্ণ ছাড় তাহলে কত? প্রথমে কত ছিল? 100 টাকা - 72 টাকা, তাহলে কত হয়ে গেল? 28 টাকা। ক্লিয়ার? 28 টাকা হচ্ছে মোট ছাড়। তাহলে এইটাই হচ্ছে সমতুল্য ছাড়। তাহলে সুতরাং সমতুল্য ছাড়ের হার এবার বের করতে হবে। সুতরাং সমতুল্য ছাড়ের হার, বুঝতে পেরেছো? মোট প্রথমে দিয়েছে 20 টাকা, তারপরে দিয়েছে 8 টাকা, তাহলে মোট 28 টাকার ছাড় হয়ে গেল। তাহলে সমতুল্য ছাড়ের হার = কি লিখবো সূত্র? মোট ছাড়, এবার কি লিখবো? প্রাথমিক ধার্য মূল্য, প্রাথমিক ধার্য মূল্য ইন্টু 100 টাকা, 100%। আচ্ছা, ছাড়টা কার উপর দেওয়া হবে? প্রাথমিক ধার্য মূল্যের উপরে। তাহলে 28 টাকা বাই 100 টাকা ইন্টু 100% = 28%। বুঝতে পেরেছ? আর যদি কারো এরকম অসুবিধা হয় তাহলে আমরা কি লিখব? যে এক্ষেত্রে কি লিখব? এক্ষেত্রে 100 টাকার উপরে মোট ছাড় হয় 28 টাকা। ঠিক আছে, সুতরাং সমতুল্য ছাড়ের হার, মোট তো আমরা কেন 100 টাকা, কেন মোট প্রাথমিক ধার্য মূল্য 100 টাকা ধরেছিলাম, তাহলে 100 টাকার উপরে ছাড় হয়েছে 28 টাকা, তাহলে সমতুল্য ছাড়ের হার = আমাদের হয়ে যাবে 28%।
বুঝতে পেরেছো? আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, রমেশ 10টি পেন 30 টাকায় কিনেছে। 10টি পেন 30 টাকায় কিনেছে, কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, 10টি পেন 30 টাকায় কিনেছে, তার মানে 30 টাকা হিসেবে কিনেছে, লেখা হলে ভালো, 30 টাকা হিসেবে কিনেছে। তার মানে কি, 10টি পেন কেনেনি, অনেক কিনেছে, 10টি পেন 30 টাকা এই হিসেবে কিনেছে। কিনে এবার তো সে তো আর রেখে দেয়নি, সেগুলোকে সে বিক্রি করেছে। প্রতি ডজন পেন মানে 12টি পেন সে 42 টাকায় বিক্রি করেছে। এর ফলে তার শতকরা কত ক্ষতি বা লাভ হয়েছে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক এক করে বের করব। তাহলে এখন হচ্ছে 10টি পেনের ক্রয় মূল্য কত আমাদের হয়েছে, 30 টাকা। সুতরাং একটি পেনের ক্রয় মূল্য আমরা বের করতে পারছি 30/10 টাকা, মানে 3 টাকা। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে, 12টি পেনের বিক্রয় মূল্য, 12টি পেনের বিক্রয় মূল্য বলেছে আমাদের 42 টাকা। তাহলে সুতরাং একটি পেনের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 42/12 টাকা। ঠিক আছে, 42/12 টাকা যদি আমাদের করা হয় তাহলে হচ্ছে আমাদের 3.5 টাকা। তাহলে আমাদের এখানে পেলাম একটি পেনের ক্রয় মূল্য, একটি পেনের বিক্রয় মূল্য। আমরা ধরে নিচ্ছি কোনো লস কিছু হচ্ছে না, কোনো পেন খারাপ টারাপ হয়নি। তাহলে যে কটা কিনেছিল, সে 100টা কিনুক, 200টা কিনুক, 300টা কিনুক, যাই কিনুক না কেন, আমাদের টোটালটা বিক্রি করলে তবেই তো তার লাভ হবে। টোটাল যে কটা পেন কিনেছিল প্রত্যেকটাকে যদি সেম 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 দামে বিক্রি করে তাহলেই তো তার লাভ হবে। ঠিক আছে, এক্ষেত্রে তাই হয়েছে, মানে একটি পেনের বিক্রয় মূল্য, তাহলে প্রত্যেকটা সে বিক্রি করেছে 3.5 টাকায়, আর প্রত্যেকটা সে কিনেছে 3 টাকায়। সুতরাং প্রতিটি পেনে লাভ হয়, প্রতিটি পেন বিক্রি করে লাভ হয় কত টাকা, 3.5 মাইনাস 3 টাকা, মানে 0.5 টাকা। এইটা হচ্ছে প্রতিটি পেন বিক্রি করে লাভ হয়। তাহলে সুতরাং লাভের হার, দেখো একটি পেনে লাভ যা, সবটা তো তাই হবে। তাহলে আমরা কি লিখব, একটি পেনে লাভ ডিভাইডেড বাই একটি পেনের ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপরেই তো আমাদের লাভ হবে, তাই তো, ইন্টু 100%, একদম সোজা বিষয়। তাহলে কত হয়েছে, একটি পেনে লাভ হয়েছে 0.5 টাকা। আচ্ছা, একটি পেনের ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হিসেব করে বের করে ফেলবো, এটার উত্তর হয়ে যাবে 16.2-3%। তাহলে লাভের হার হচ্ছে আমাদের 16.2-3%। একটি পেন লাভ যদি হয় 16.2-3%, তাহলে টোটালটা পুরোটাতেই কিন্তু লাভ হবে 16.2-3%। বুঝতে পেরেছ বন্ধুরা? এবারের প্রশ্নটা ভালো করে খেয়াল করো। বলছে অমলবাবু একটি বই 20% ক্ষতিতে বিক্রি করেছেন। অমলবাবু একটি বই 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু আরও 400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, যদি তিনি আরও 400 টাকা বেশিতে তিনি বিক্রি করলেন, যে টাকায় বিক্রি করেছেন তাতে তার 20% ক্ষতি হয়েছে, তিনি যদি আরও 400 টাকা বেশি দামে সেটা বিক্রি করতেন তাহলে তবে তার 5% লাভ হতো। তিনি কত টাকায় বইটি কিনেছিলেন? ঠিক আছে, তাহলে আমাদের এক এক করে বিষয়টায় আসতে হবে। তাহলে আমাদের প্রথমে ধরা যাক ক্রয় মূল্য, আমরা অনেকভাবে করতে পারি, 100 ধরে করতে পারি, x ধরে করতে পারি, আবার 100x ধরেও করতে পারি। অনেকভাবে বিষয়টা করা যায়, আমরা বোঝার চেষ্টা করছি। প্রথমে ধরা যাক ক্রয় মূল্য x ধরে করছি, x টাকা, তাহলে x গ্রেটার দেন 0। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য, বুঝতে পারছো,
ক্ষতি মানে কি হয়েছে, ক্রয় মূল্য আর মাইনাস ক্ষতির হার। তাহলে কত টাকা ক্ষতি হবে, এক্স এর 20% বিয়োগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এটা কত হবে, এক্স বাই 5 টাকা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4x/5 টাকা। ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষতি হচ্ছে, যদি 20% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 4x/5 টাকা। এইবার 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো, তাহলে আগে যেটা ক্রয় মূল্য, এবার হচ্ছে লাভ হয়েছে, তাহলে এক্স এর সঙ্গে 5% জুড়ে যাবে, এক্স এর 5% যা হয় সেটা এর সাথে জুড়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 5-এর, এখান থেকে যদি ক্যালকুলেশন আমরা অনেক সময় ওই 100টা রেখে দিয়ে করলে আমাদের অনেক সময় সুবিধা হয়, বুঝতে পেরেছো কথাটা। তাহলে এখান থেকে যদি আমাদের এইভাবে সরাসরি রেখে করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা 4x/5, আর এখান থেকে আমাদের 5-20 ক্যালকুলেশন আমি বলছি সবসময় 100 ধরে করে রাখতে পারলে ব্যাপারটা সুবিধা হয়। তাহলে এখানে কত হয়ে যাবে, 105/100 টাকা। ঠিক আছে, আর এটা তাহলে কত হয়েছিল, এইটা 80x/100 টাকা। ঠিক আছে, 80x/100 টাকা আমরা ওই আগে যেটা ছিল সেটাতেই করলাম। এবার তাহলে এই যে পরেরটায় লাভ আর আগেরটায়, পরেরটার যে বিক্রয় মূল্য আর আগেরটা যে বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সই হচ্ছে 400 টাকা। তার কারণ কি, প্রথমবার সে লস হয়েছিল, তারপরে সে লাভ হয়েছে, এই যে দুটো বিক্রয় মূল্য তার পার্থক্যই 400 টাকা, কারণ বলেছে আরও 400 টাকা বেশি মূল্যে সে বিক্রি করত। তাহলে আমাদের এখান থেকে কি লিখব, প্রশ্নানুসারে আমরা লিখব যে এই যে 105x/100 আর আগেরটা ছিল 80x/100, এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের 400। তাহলে আমাদের এখান থেকে কত হবে, 25x/25x/100 = 400, আর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x/4 = 400, আর x = আমরা পেয়ে যাচ্ছি 1600। সুতরাং আমরা পেয়ে যাব, সুতরাং বইটির ক্রয় মূল্য 1600 টাকা। ঠিক আছে, এইটা আমাদের উত্তর। অনেক সময় আমরা এই এক্স ধরে না করে 100x ধরেও করতে পারি। তো 100x ধরে যদি অঙ্কটা শুরু করি তাহলে কিন্তু উত্তরে কিন্তু যখন এক্স আর লেখা যাবে তখন কিন্তু উত্তরটা 100x হবে। ঠিক আছে, 100x হবে, সেখানেও কিন্তু আমাদের 1600 হবে। বুঝতে পেরেছ? আমাদের প্রশ্ন নম্বর 16 হলো, এক ব্যক্তি একটি বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনল। তার মানে লিখিত মূল্য কি, আমাদের লেভেল প্রাইস, সে কি করেছে, লেভেল প্রাইস যেটা দেওয়া রয়েছে সেই লেভেল প্রাইস হচ্ছে, যদি আমাদের 100 টাকা থাকে তাহলে সে কিনেছে কত টাকায়, কস্ট প্রাইস কত টাকায় সে কিনেছে, 25% ছাড়ে, তার মানে 75 টাকায় সে কিনেছে। ঠিক আছে, আবার সে বিক্রি করছে, সেলিং প্রাইস তার কত, সে লিখিত মূল্যেই বিক্রি করছে, মানে 100 টাকাতেই সে বিক্রি করছে। আবার বলছি লেভেল প্রাইস মানে ধার্য মূল্য ছিল 100 টাকা, সে 25% ছাড়ে কিনেছে, মানে 75 টাকায় কিনেছে, কিন্তু সে যখন বিক্রি করবে, সেল করবে, তাহলে সে 100 টাকাতেই সেল করবে। তাহলে 75 টাকায় কিনে 25 টাকা তার লাভ হয়েছে সেল করতে গিয়ে, তাহলে তার লাভের হার কত হবে সেটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, উত্তর 100 ধরেই করব, বেশি কঠিন ধরার দরকার নেই, এক্স ধরার দরকার নেই, 100x ধরার দরকার নেই, ছোট ছোট অঙ্কগুলোতে আমরা 100 ধরে করে নিতে পারি। তাহলে ধরা যাক, কারণ কি বলতো, কারণ 100 ধরলে যা হবে এক্স ধরলে তাই হবে, আর 100x ধরলেও তাই হবে। অনর্থক ছোট ছোট অঙ্ককে আমরা জটিলতা করব না, যেখানে আমাদের এক্স ধরার প্রয়োজন নেই। যেমন আগের অঙ্কর এক্স ধরার প্রয়োজন ছিল বলে করেছি, কিন্তু ওটাও আমরা কিন্তু এক্স ছাড়াও করতে পারি, কিন্তু এক্স দিয়ে করে দেখলাম ওটা তোমাদের পক্ষে সুবিধা হয়। তাহলে কি লিখবো, ধরা যাক বইটির ধার্য মূল্য = হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সুতরাং 20% ছাড়ে কিনলে
বইটির ক্রয় মূল্য, দেখো প্রথমে ছিল ধার্য মূল্য, তার থেকে আবার কিন্তু ছাড়টা বাদ যাবে, তাহলে 100 টাকা 25%টা কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। 100 টাকা ছিল, তার থেকে 25 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে হয়েছে 75 টাকা। এইটা হচ্ছে ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য ইজুকাল টু তাহলে কত হবে? বিক্রয় মূল্য কার সাথে সমান বলেছে? বিক্রয় মূল্য ইজুকাল টু ধার্য মূল্যের সাথে সমান। সে কিন্তু ধার্য মূল্যেই কিনেছে, তাহলে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং লাভ কত আমাদের? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা আমরা জানি। তাহলে হয়ে যাচ্ছে 100 মাইনাস 75 টাকা ইজুকাল টু 25 টাকা। তাহলে লাভের হার, তাহলে সুতরাং লাভের হারের সূত্র একই রকম হবে। আমরা জানি লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে লাভ কত আমাদের? লাভ হচ্ছে 25 টাকা, ক্রয় মূল্য কত টাকা? 75 টাকা ইন্টু 100%। টাকা কেটে গেছে, তাহলে 1/3, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে? 100/3, তাহলে 33 পূর্ণ 1/3%। পয়েন্টে করার দরকার নেই, 33 পূর্ণ 1/3% হচ্ছে আমাদের ওই ব্যক্তির লাভের হার। বুঝতে পেরেছো সবাই? বন্ধুরা, প্রবলেম নম্বর 17 ভালো করে দেখো। বলছে রমেন প্রতিটি 5 টাকা দরে 150টি লেবু কিনেছে। ঠিক আছে, প্রত্যেকটা দাম হচ্ছে 5 টাকা, সে 150টি লেবু কিনেছে। দেখা গেল 8টি লেবু পচা বেরিয়েছে। সে যখন বাড়িতে কিনে ফিরলো লেবুগুলো ব্যাগে করে বা ঝুড়ি করে, দেখলো যে 8টা লেবু তার পচা এবং 7টি আনার সময় পড়ে গেছে, কোথাও হারিয়ে গেছে বা পড়ে গেছে ঝুড়ি থেকে। এবার তার কাছে বাকি তাহলে কটা রইল? মোট ছিল হচ্ছে 150টা, আর এখানে 15টা, মানে 135টা তার কাছে ভালো রইল। এইবার সে প্রত্যেকটা ভালো লেবু 6 টাকা দরে বিক্রি করে দিল। অর্থাৎ তার কাছে ছিল 135টা, সে 6 টাকা করে বিক্রি করে দিল। ফলে তার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে আমাদের দেখতে হবে। অর্থাৎ 135টা বিক্রি করে সে কি বেশি টাকা পেয়েছে না কম টাকা পেয়েছে? যদি বেশি টাকা পায় তাহলে তার লাভ হবে, আর যদি কম টাকা পায় তাহলে ক্ষতি হবে। আর তার শতকরা ক্ষতি আমাদের দেখতে হবে, মানে ক্রয় মূল্যের উপর ক্ষতিটা আমাদের দেখতে হবে। তাহলে ধীরে ধীরে এসো। প্রথমে একটির হচ্ছে দাম 5 টাকা, তাহলে লিখবো একটির দাম, একটির ক্রয় মূল্য 5 টাকা হলে 150টি ক্রয় মূল্য কত বলো? 150 ইন্টু 5 টাকা মানে হচ্ছে 750 টাকা। এটা হচ্ছে তার মোট ক্রয় মূল্য। এখানে লেখো এখন ভালো লেবু, ঠিক আছে, সংখ্যা কত রয়েছে? মোট ছিল 150টা, তার থেকে 8টা হচ্ছে পচা আর 7টা হচ্ছে আমাদের হারিয়ে গেছে, তাহলে 135। ঠিক আছে, এবার কি লিখবো? একটির বিক্রয় মূল্য, ভালো করে বুঝে নাও, একটির বিক্রয় মূল্য 6 টাকা হলে 135টির বিক্রয় মূল্য ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 135 ইন্টু 6 টাকা। 135 ইন্টু 6 টাকা অর্থাৎ আমাদের 810 টাকা। 135 ইন্টু 6 টাকা হয়ে যাবে আমাদের 810 টাকা। তাহলে দেখো, এইটা হচ্ছে ক্রয় মূল্য 750 টাকা, বিক্রয় মূল্য 810 টাকা। সুতরাং লাভ ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ কমন হচ্ছে আমাদের 810 টাকার থেকে 750 টাকা বিয়োগ করে দেব, তাহলে কত টাকা হয়ে যাচ্ছে? 60 টাকা। এই 60 টাকাটা তার কার উপর লাভ হয়েছিল? ক্রয় মূল্যের উপর, মানে 750 টাকার উপর লাভ হয়। তাহলে সুতরাং আমরা কি লিখব?
লাভের হার, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, লাভ হচ্ছে আমাদের 60 টাকা, 750 টাকা ইন্টু 100%। এখান থেকে আমাদের টাকা কেটে যাবে 60/750 ইন্টু 100%। যদি আমরা হিসেব করি তাহলে আমাদের দেখা যাবে 8% হয়েছে। তাহলে অর্থাৎ আমাদের ওই রমেনের যে মোট লাভ হয়েছে 8%। বুঝতে পেরেছো সবাই? বন্ধুরা, প্রশ্ন নম্বর 18 দেখো। 18তে কি বলছে? টাকায় 12টি পেন বিক্রি করলে 4% ক্ষতি হয়। অর্থাৎ কি, একজন ভদ্রলোক 1 টাকায় 12টা করে পেন বিক্রি করেছে। টাকায় 12টা মানে হচ্ছে 1 টাকায় 12টি করে পেন বিক্রি করেছে। সে কিন্তু 12টি পেন কিনেছে এরকম নয়, কিন্তু সে অনেক পেন কিনেছে, কিন্তু বিক্রি করবার সময় সে না বুঝেই 1 টাকায় 12টা করে সে বেচে দিয়েছে। 1 টাকায় 12টা করে পেন সে বেচে দিয়েছে, তাহলে তার 4% ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে টোটালটার উপর যদি একটা করে যদি বিক্রি করে তাতে যা ক্ষতি হয়, সব যদি বিক্রি করে তাতেও কিন্তু 4%-ই ক্ষতি হবে, কারণ সবই সে একই দামে বিক্রি করেছে। তাহলে আমাদের কিন্তু এক্ষেত্রে একটার হিসেব কিন্তু আমরা করব। এবার বলছে টাকা কটি করে পেন বিক্রি করলে 44% লাভ হতো। এখানে কিন্তু ক্ষতি হয়েছিল, তাহলে তাকে হিসেব করতে হবে যে সে 1 টাকায় কটা করে যদি পেন বিক্রি করবে, টাকায় কটা করে সে পেন বিক্রি করবে, তাহলে তার 44% লাভ হবে। তাহলে এখান থেকে আমাদের উত্তরে আস্তে আস্তে চলে আসি। তাহলে আমরা প্রথমে আগে কি লিখব, যে প্রতিটি পেনের বিক্রয় মূল্য কত টাকা বলো? টাকায় 12, মানে 12টির দাম 1 টাকা, তাহলে 1-এর 12 টাকা, তাহলে তার 4% ক্ষতি হয়েছে। ঠিক আছে, ক্ষতি হয়েছে মানে আমরা বুঝে নিই, এখানে হচ্ছে কস্ট প্রাইস, সেলিং প্রাইস। আচ্ছা, 4% ক্ষতি যদি 100 টাকা কস্ট প্রাইস হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে সেলিং প্রাইস হয়ে যাবে 4 টাকা, মানে 96 টাকা। তাহলে 1-এর 12 টাকা যদি আমাদের হয়, তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে সেটা আমাদের প্রথমে কিন্তু আমাদের বের করে নিতে হবে। প্রতিটি জিনিসের কত টাকা ক্রয় মূল্য বের করে নিতে হবে। দেখো, প্রথম ক্ষেত্রে 4% ক্ষতি হয়েছে, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে 96 টাকা, তাহলে এখানে এইটা বের করতে হবে। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আচ্ছা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা, আর 1-এর 12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 12 ইন্টু 96 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু এটার কোনো ক্যালকুলেশন করব না, সুতরাং আমরা এক্ষেত্রে লিখব প্রতিটি পেনের ক্রয় মূল্য 100/12 ইন্টু 96 টাকা। কেন বলতো করছি না আমরা? তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব হিসেব করতে গিয়ে এসব কেটে যাবে, তাই অযথা এখানে পয়েন্টে করে বা কাটাকুটি করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা কি আসব, আমাদের প্রতিটি পেনের ক্রয় মূল্য হয়ে গেছে, এবার আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এইবার আমাদের বিষয়টা দেখে নিই। 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাকে 44% লাভ করতে হবে, তাহলে সেলিং প্রাইস হবে 144 টাকা, আর 100/12 ইন্টু 96 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে আমাদের তাহলে বের করতে হবে। দেখো, পরবর্তী ক্ষেত্রে তার 44% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে 100 টাকা, একদম ঐকিক নিয়মে করছি, সূত্র ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো, আমাদের আপত্তি নেই, কারো কিছু আপত্তি নেই, আমরা সোজাসুজি বুঝিয়ে বুঝিয়ে করছি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমরা এখান থেকে বের করতে পারছি 144 টাকা,
1 টাকা কত হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 144/100 টাকা, আর 100 ডিভাইডেড বাই 12 ইন্টু 96 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 144/100 ইন্টু 100 ডিভাইডেড বাই 12 ইন্টু 96 টাকা। ঠিক আছে, এখান থেকে কেটে গেল 112 কেটে গেল, আর 8 কেটে গেল, তাহলে 8 টাকা। ঠিক আছে, তাহলে একটি পেনের বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের, অর্থাৎ 8, ঠিক আছে, 8 টাকায় একটি বিক্রি করলে 44% লাভ হবে, তাই তো? 8 টাকায় যদি একটি বিক্রি করি তাহলে 44% লাভ হবে, কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল টাকায় কটি বিক্রি করতে হবে। তাহলে টাকায় কটি বিক্রি করতে হবে, সুতরাং 1 টাকায় কটা বিক্রি করতে হবে, 8টি বিক্রি করলে 44% লাভ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 1 টাকায় একটি বিক্রি করলে তার 44% লাভ হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, প্রচুর কিন্তু পরীক্ষা দেয়, আশা করি এটা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের প্রশ্ন এবার, এক ব্যক্তি একটি বইয়ে ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে দাম লিখে রাখেন এবং বিক্রি করার সময় 10% ছাড় দেন। আচ্ছা, আমি প্রথমে একটা একটা করে আসি। কস্ট প্রাইস, লেবেল প্রাইস, সেলিং প্রাইস। যদি কস্ট প্রাইস 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে দাম লিখে রাখেন, তাহলে 110 টাকা। এরপর তিনি তার 10% ছাড় দেন, তাহলে 110 টাকার উপর যদি সে 10% ছাড় দেয় তাহলে তার কত টাকায় সে বিক্রি করবে, তাহলে সে বিক্রি করবে 99 টাকায়। তাহলে এখান থেকে এখানে দেখো 100 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস 99 টাকা, তাহলে হচ্ছে 1 টাকা লস হবে তার। তাহলে কত পার্সেন্ট লস সেটা আমাদের তাহলে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ছক। আমরা উত্তর লিখব কিভাবে? উত্তর লিখব, ধরা যাক ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং ধার্য মূল্য = 100 প্লাস 100-র উপর 10% বাড়িয়ে দেওয়া হবে এত টাকা, মানে হচ্ছে আমাদের 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য যেটা ছিল সেটার থেকে 10% আবার আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 110 টাকার উপরে 10% দাম বাড় দিলে 11 টাকা বাদ দেওয়া হয়ে গেল, তাহলে হচ্ছে 99 টাকা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। তাহলে ক্ষতি কত হলো? ক্ষতি আমাদের হয়ে গেল ক্রয় মূল্য, যেহেতু আমাদের ক্রয় মূল্য বেশি তাহলে ক্রয় মূল্য আগে লিখব, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 99 টাকা, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1 টাকা। তাহলে সুতরাং ক্ষতির হার কেমন? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্ষতি আমাদের 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। ঠিক আছে, আমাদের 100%, তাহলে ক্ষতির হার আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 1%। ঠিক আছে, তাহলে যদি আমাদের এভাবে করা হয় তাহলে 1% ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 20, 100 টাকায় 9টি লেবু কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে? কি বলেছে? 100 টাকায় 9টি লেবু কিনেছে, তাহলে একটি ক্রয় মূল্য আগে আমরা বের করব। 9টি ক্রয় মূল্য 100 টাকা, একটির ক্রয় মূল্য 100/9 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার তার কি করতে হবে? 50% লাভ হবে। ঠিক আছে, তো তাহলে 50% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? একটার অবশ্যই। ঠিক আছে, এখানে কি লিখতে হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100/9, আর লাভ যোগ করব 100/9 এর উপর কত পার্সেন্ট?
50%, তাহলে 50/100 টাকা। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 100/9 প্লাস এখান থেকে হয়ে যাচ্ছে 50/9 টাকা। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 150/9 টাকা। 3 দিয়ে কাটলে হয়ে যাবে 50/3 টাকা। এইটা হয়েছে আমাদের বিক্রয় মূল্য, তাই ঠিক আছে, একটার বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে আমরা কি লিখবো, সুতরাং একটি লেবু বেচতে হবে, ছোট অঙ্ক করলাম, 50/3 টাকায়। সুতরাং 2 ডজন মানে কত, 24টি লেবু বেচতে হবে কত টাকায়, 50/3 ইন্টু 24 টাকায়, মানে হচ্ছে 3 8 24, তাহলে 8 5 8 40, 400 টাকা। তাহলে সুতরাং আমরা কি লিখবো, উত্তরটা ফাইনালি লিখবো, সুতরাং 2 ডজন লেবু 400 টাকায় বিক্রি করলে 50% লাভ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।